স্থানীয় নেতাদের সহায়তায় গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি, দাবি আদিবাসীদের। অস্বীকার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের। প্রশাসনের ভূমিকায় নাগরিক সমাজে ক্ষোভ। নাসিরনগরে হামলার কয়েকদিন আগে ওয়াসিম বিড়ি নামে ফেসবুক পেজ থেকে কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয়। নিশ্চিত পুলিশ, বলছে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে এই কাজ। নানা অভিযোগ থাকলেও সারা দেশে নির্বিকার কিন্ডারগার্টেন স্কুলগুলো। স্বেচ্ছাচারিতায় জিম্মি অভিভাবকরা। নীতিমালা হলেও উদ্যোগে নেই বাস্তবায়নের। সরকারিতে আসন না পেয়ে ভোগান্তি সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন হোস্টেলে উঠছেন অনেক নারী। বাড়ছে কর্মবিমুখতা। এ ধরনের সংকট নারীর ক্ষমতায়নে অন্তরায়, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। দাবি পূরণের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। গাইবান্ধায় সাঁওতালদের বাপ দাদার ভিটে মাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় 2 বছর আগে গঠন করা হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এরপর থেকে নিয়মিত চাঁদা নেওয়া হতো। তাদেরই সহায়তায় গত জুলাই মাসে গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে বসতি গড়ে তোলা হয় বলে দাবি আদিবাসীদের। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলছেন, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত থাকলেও এখন তিনি নেই। স্থানীয় সংসদ সদস্যের দাবি, আইনি ব্যবস্থা গ্রহণে আদিবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। সুমি মুর্মু, মরিয়ম কিসকু, জোবা হাস্তা সহ এই নারীদের ভিটেমাটি বাড়িঘর সবই ছিল। বাপদাদার ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাঁওতালদের দিনাজপুরের ফুলবাড়ি, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও পার্বতীপুর থেকে নিয়ে আসা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। গত জুলাইয়ে রংপুর সুগার মিলের ইক্ষু খামার সাহেবগঞ্জের জমিতে গড়ে তোলা হয় বসতি। কিন্তু সম্প্রতি তাদের উচ্ছেদের পর জ্বালিয়ে দেয়া হয় ঝুপড়ি ঘর, সে সাথে চালানো হয় লুটপাট। আমাদের বললো এমপি বাপদাদার সম্পত্তি এখানে মনে করি জায়গা জমি পাবেন। আমাদের বাড়ি হলো একেবারে পার্বতীপুরে, এখান থেকে আমরা চলে আসছি। ওদের চক্রান্তে এখন আমাদের ঘর বাড়ি সবগুলো পড়ে ছারখার করে দিল। আমরা এক মুঠ ভাত খাইতে পারতেছি না। সাঁওতালদের অভিযোগ, প্রায় 2 বছর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গড়ে তোলা হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ওই কমিটির সভাপতি ছিলেন সাপমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বুলবুল। এমপি আমাকে বলল, তোরা তো গরিব মানুষ, তোরা তো একবারে টাকা পয়সা দিবা পারবেন না, তাহলে টাকা পয়সা তোরা এই সমিতি গঠন করেন। আমাদের সভাপতি ছিল বুলবুল, আর আমরা টাকা দিতাম ওই বুলবুলকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে আবার ইনি দাঁড়ায়। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বুলবুলের দাবি, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত হলেও পরে সরে আসেন তিনি। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, আদিবাসীরা তাকে স্মারকলিপি দিলে তিনি তাদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। আমি তাদের কাগজপাতি দেখে স্বেচ্ছায় আমি পদত্যাগ করি এবং তারপরে থেকে আমি কখনোই তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাদেরকে আমি স্পষ্ট বলেছিলাম, আদালত কর্তৃক যদি আপনাদের কোনো রায় যদি দেয়, তাহলে আমরা আপনাদের সাথে থাকব, সরকার আপনার সাথে থাকবে। এদিকে ঘটনার পর 7 দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন রাজনীতিবিদ ও নাগরিক সমাজ। এইটা উদ্যোগ গ্রহণ যদি করতে ব্যর্থ হয় সরকার, তাহলে ওখানে একটা মানবিক বিপর্যয় হয়ে যাবে। আদিবাসী মানুষ আসলে শিকারে পরিণত হয়েছে। প্রথম থেকেই যদি বলা হতো যে কি ঘটছে ওখানে, তাহলে নেপথ্যের মানুষগুলোর নাম বেরিয়ে আসতো। তবে জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা জানান, আগুন লাগানো ও লুটপাটের ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে 10 একর জমি আমরা চিহ্নিত করে রেখেছি যে কেউ যদি সত্যিকার অর্থেই এই জেলার অধিবাসী আশ্রয়হীন হয়েছেন, তাকে আমরা পুনর্বাসন করব। গত রোববার সুগার মিলের শ্রমিক কর্মচারী ও প্রশাসনের সাথে সংঘর্ষের জের ধরে পুলিশ গুলি চালায় এবং স্থানীয়রা লুটপাট ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে উচ্ছেদ করে সাঁওতালদের। ওই ঘটনায় 2 আদিবাসী মারা যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কয়েকদিন আগেই ওয়াসিম বিড়ি নামে একটি ফেসবুক পেজ থেকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এমনকি কুমিল্লা ও চাঁদপুরের কয়েকজনকে আরো কয়েকটি বিকৃত ছবি শেয়ার করা হয়। পুলিশের দাবি,
সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি সরকারকে বিব্রত করতে এসব ছবি ছড়ানো হয়েছে। এই অবস্থায় অভিযুক্ত ওয়াসিম বিডি পেজের অ্যাডমিনকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দিচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায় সাম্প্রদায়িক সংঘাতের পর প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ অনেকটা নিশ্চিত, অভিযুক্ত রশরাসের ফেসবুক থেকে পবিত্র কাবা শরীফকে বিকৃত করা ছবিটি আপলোড করা হয়নি। একই ধরনের ছবি দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা এবং চাঁদপুরের কয়েকজন বাসিন্দাকেও। পুলিশের দাবি, ছবিগুলো আপলোড করা হয় ওয়াসিম বিডি নামের একটি ফেসবুক পেজ থেকে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সরকারকে বিব্রত করা, সেটার জন্য করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে আমাদের এটুকু জানা গেছে যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ছবিটি পাওয়া গেছে এটি এখান থেকেই প্রেরণ করা এবং বিভিন্ন জায়গায় যে ছবিগুলা যাচ্ছে ওয়াসিম বিডির থেকে এই ছবিগুলা পাঠানো হচ্ছে। পুলিশের আশঙ্কা, ওয়াসিম বিডি নামের ফেসবুক পেজে হিন্দু এবং মুসলিম দুধর্মের একাধিক বিকৃত ছবি রয়েছে, যা পর্যায়ক্রমে সংঘাত সৃষ্টিতে ব্যবহার করা হতে পারে। আর এ ধরনের সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রযুক্তিবিদদের। আরো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আইপি টেস্ট করে বা বিভিন্নভাবে এটা বের করা যায়। এটা শনাক্ত করার জন্য রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবস্থা নিলে একটা রাস্তা তৈরি করা যায়। ফেসবুকে যে আমরা সংবাদ দিচ্ছি বা একটা জিনিস একটা পোস্ট শেয়ার করছি অথবা লাইক করছি, এটার যে কতটা বিশ্বাসযোগ্যতা এটা আমাদেরকে আগে নিজে বুঝতে হবে এবং এটার যে ইম্প্যাক্ট এটা আমাদের বোঝা দরকার। এদিকে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির জন্য ফেসবুক পেজ ওয়াসিম বিডিকে শনাক্ত করলো, এখন পর্যন্ত তার অ্যাডমিনের সন্ধান পায়নি পুলিশ। এই অবস্থায় অ্যাডমিনকে শনাক্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হতে যাচ্ছে পুলিশ প্রশাসন। তার পরিস্থিতিটা কি, সে কোথা থেকে এগুলো করছে সেগুলো জানানোর জন্য আমরা চেষ্টা করব এবং ওই পেজটি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। তো এর পিছনের কারা বা কোন সংস্থা বা কারা জড়িত পুরোপুরি তখন বের করা সম্ভব হবে। ফেসবুকে আপত্তিকর ছবি আপলোডের অভিযোগ এনে গত 30 অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ছবি আপলোডের দায়ে অভিযুক্ত রশরাস নামে এক যুবকের পাশাপাশি সংঘাত সৃষ্টিকারী আরো 33 জনকে আটক করেছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইচ্ছামতো বেতন ফি আদায় সহ নানা অভিযোগ থাকলেও নির্বিঘ্নে চলছে কিন্ডারগার্টেন স্কুলগুলো। 5 বছর আগে একটি নীতিমালা করা হলেও সরকারের উদাসীনতায় হয়নি বাস্তবায়ন। এই অবস্থায় দেশের আনাচে কানাচে গড়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কাছে এখন জিম্মি অভিভাবকরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবন। 6 তলা ভবনের নিচতলায় বসেছে দোকানপাট, আর তৃতীয় থেকে বাকি 4 তলায় বসতঘর। এরই মধ্যে দ্বিতীয় তলায় ছোট ছোট কয়েকটি কক্ষকে শ্রেণীকক্ষ বানিয়ে চলছে কিন্ডারগার্টেন স্কুল। দেশের বেশিরভাগ কিন্ডারগার্টেনের চিত্র এরকমই। ভাড়া বাড়িতে কোনো মতে গড়ে তোলা স্কুলে খেলার মাঠ তো দূরে থাক, নেই চলাফেরার মতো এতটুকু খালি জায়গা। অথচ মাস শেষে ঠিকই মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এই বছরে আপনার 1000 টাকা করে নিচ্ছে, পরের বছর বলতেছে 1500 টাকা নিবে। তো শিক্ষার মান হিসাবে টাকা বেতন বেশি নিচ্ছে, কষ্ট হয়ে যায় মধ্যম শ্রেণীর লোকের জন্য। তো অনেক টাকা নেয় বেতন, সবকিছু মিলে হয় না, এই অবস্থায় আর কি কিছু করার নেই। সরকারি হিসেবে দেশে প্রায় 35,000 কিন্ডারগার্টেনের কথা বলা হলেও বাস্তবে এর সংখ্যা আরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা এনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে 2011 সালে প্রণয়ন করা হয় বিশেষ বিধিমালা। এরপর 5 বছর পেরিয়ে গেলেও দেখা যায়নি তার কোনো বাস্তবায়ন। এই অবস্থার জন্য মন্ত্রণালয়কে দুষছেন কিন্ডারগার্টেন মালিকরা। সরকার একটা সুপারিশ দিবে, ওই স্কুলগুলো পরিদর্শন করে কোন স্কুলগুলো নিবন্ধিত হতে পারে, কোন সাথে নিবন্ধিত হতে পারে, কিন্তু সরকার সেই কাজটা কিন্তু করতে পারে নাই। করতে না পারার কারণে আমরা আসলে নিবন্ধন করার উৎস হারাই ফেলছি। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষামন্ত্রী বলছেন, কিন্ডারগার্টেনগুলোকে নিয়মের মধ্যে আনার প্রক্রিয়া চলছে। তারা তো পরেই অনিয়ম করে বসে আছে, আমরা নিয়ম করার জন্য তাদেরকে বহুত কষ্টে এখানে নিয়ে আসতেছি। অনুমোদন নিতে হবে এবং আমাদের কতগুলো নিয়ম রীতি মানিয়ে চলতে হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সেটাও শেখাইতে হবে। আর ওই যে হিসাববিহীন এবার চলতে পারবে না, এটা পরিমাপ দেখা নিতে হবে এবং এই হিসাবে আমরা কিছু আলোচনা চালাচ্ছি। সরকারের উদাসীনতায় গত কয়েক দশকে দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজানো কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ব্যবস্থায় এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাবিদরা বলছেন, এই সমস্যার স্থায়ী সমাধানে কেবল কিন্ডারগার্টেন স্কুলের আইন করলেই চলবে না, আরো বেশি মনোযোগ দিতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নের দিকে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে,
70-এর ভয়াল 12 নভেম্বরের দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের। যোগাযোগ অবকাঠামো উন্নত না হওয়ায় দুর্যোগে এখনো ব্যাহত হয় উদ্ধার কাজ, বলছে রেড ক্রিসেন্ট। প্রকাশক দীপন ও ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হচ্ছে, আমরা সরাসরি চলে আছি সেখানে। দেয় যে তার অবস্থানটা এই, এবং সে ধর্ম কিংবা ইসলাম ইত্যাদির বিরুদ্ধে এই লেখালেখি করে, এই তার উপস্থাপনা মতে বড় ভাই তখন তাদেরকে দায়িত্ব দেয়, টার্গেটটাকে কনফার্ম করে যে ইয়েস এটা আমাদের টার্গেট, এবং সেই টার্গেটকে তারা মনিটর করে। তো মনিটর করতে করতে যখন তারা সমস্ত কিছু তথ্যাদি নিয়ে যায়, এইগুলো আবার বড় ভাইয়ের কাছে উপস্থাপন করে বলে যে ইয়েস দিস ইজ দেয়ার মানে অ্যাক্টিভিটিস। ওখান থেকে আবার সিদ্ধান্ত আসে যে তাকে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই অনুযায়ী তখন ওই ব্যবস্থার জন্য অপারেশন উইংকে দায়িত্ব দেওয়া হয়। তো ওই যে প্রাথমিক সিলেকশনের কাজ এবং আইটির টোটাল কাজটা সে করে, এবং তারা অপারেশন বাস্তবায়ন পর্যন্ত এই বিষয়টা মনিটর করে, এবং অপারেশন হয়ে যাওয়ার পরে তারা তাদের ওয়েবসাইটে ওয়েব পেজে যে বিবৃতিটা দেয় সেই কাজটাও তারা করে থাকে। তো এই যে খায়রুল ইসলাম দুইটা অপারেশনের ক্ষেত্রে ডাইরেক্টলি সে ভূমিকা পালন করেছে, একটা হলো নীলাদ্রি আর একটা হলো জাগৃত প্রকাশনীর যে দীপন। এই দুইটার ব্যাপারে সে নীলাদ্রির বিষয়টাতে সে 5 মাস পর্যন্ত তাকে ফলো করে, তাকে অনুসরণ করে সমস্ত তথ্যাদি সংগ্রহ করে বড় ভাইয়ের কাছে দেওয়ার পর এই অপারেশনটি হয়। এবং জাগৃত প্রকাশনীটাও সে ফাইনালি রুটঘাট পর্যন্ত সবকিছু তথ্যাদি সংগ্রহ করে অপারেশনাল উইংকে সেই ইনফরমেশনগুলি প্রোভাইড করে। আরও আমরা ওই যেটা অভিজিৎ শাহ মার্ডার হলো বইমেলাতে, ওখানে আমরা যে ফুটেজ পেয়েছি সেই ফুটেজগুলোও তাকে দেখিয়েছি। ফুটেজ দেখে সে শনাক্ত করেছে বেশ কয়েকজনকে যে ইয়েস তারা সেই অপারেশনগুলো করেছে, তারাও আমাদের টিমের মেম্বার। তো মোটামুটিভাবে তার ইনভলভমেন্ট এবং তার যে আইটিতে যে তার ইনভলভমেন্ট, এটা একজন বিশেষ আইটি বিশেষজ্ঞ হিসেবে আনসারুল ইসলাম তথা আনসারুল্লাহ বাংলা টিমে সে সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছে। এবং সর্বশেষ 26শে সেপ্টেম্বর পর্যন্ত তার সাথে বড় ভাইয়ের যোগাযোগ ছিল। তো হয়তোবা এরপর থেকে তার তথ্য অনুযায়ী 26শে সেপ্টেম্বরের পর থেকে তার সাথে বলল সে আর কোনো যোগাযোগ নাই। তো মোটামুটি তার ব্যাপারে এইটুকুই তথ্য আমরা পেয়েছি। তো তাকে আমরা কোর্টে। প্রকাশক দীপন ও ব্লগার নিলয় হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে ব্যাপারে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার যুক্তরাষ্ট্র নির্বাচন পরবর্তী বিক্ষোভের খবর। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন এই এক দফা দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করে যাচ্ছে ট্রাম্প বিরোধীরা। শুক্রবারও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়। দাবি পূরণের আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা। টিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শহরের সন্ধ্যা নেমে আসতেই কাজ ফেরত মানুষের ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর হতে থাকে রাজপথ। স্লোগানের এই উত্তাপে আরো আগুন ঝরাচ্ছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের বিভিন্ন সড়ক দিয়ে র্যালি নিয়ে ট্রাম্প টাওয়ারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। We're very, very upset about all of the hate speech that the president-elect Donald Trump has used in his campaign speeches. People are afraid. People are afraid for their rights, women's rights, Muslim rights, black rights, anyone of color. We're afraid. নিউ ইয়র্ক পুলিশ বিক্ষোভকারীদের এখন আর ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে দিচ্ছে না। বিভিন্ন সড়কের মুখে অবরুদ্ধ বিক্ষোভকারীরা স্লোগানে জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো বর্ণ ধর্ম শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই। I just want to counteract all the hatred that Trump spewed out onto America during the campaign and counteract that with love, because every day until our voice is heard, I won't be quiet. I won't back down. Not if that means that Mike Pence is the president, because he's the devil. He's just as bad. He's worse. বিক্ষোভের তৃতীয় দিনে এসে সকল শহরেই বিক্ষোভকারীদের দাবি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে এসে ঠেকেছে।
বিক্ষোভকারীরা বলছেন ইলেকট্রাল কলেজ ভোট বা নির্বাচক মণ্ডলী ভোটের মাধ্যমে আমেরিকার জনগণের রায়ের বা দাবির কোনো প্রতিফলন ঘটেনি। তারা দাবি তুলছেন যে পপুলার ভোটকে বিবেচনায় এনে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণার। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে নিউ ইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওরেগন, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাতে ওরেগনের পোর্টল্যান্ডে আয়োজিত বিক্ষোভ সহিংসতার রূপ নেয়। বিক্ষোভকারীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদেরও সেই টিয়ার শেল আবার পুলিশের দিকে ছুটতে দেখা যায়। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। দেশে কর্মজীবী নারীর জন্য সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হোস্টেল মাত্র 8টি। এসব হোস্টেলের আসনের বিপরীতে শুধুমাত্র রাজধানীতেই কর্মজীবী নারীর সংখ্যা 1000 গুণ বেশি। সরকারি হোস্টেলে আসন না পেয়ে বাড়তি ভাড়া সহ নানা ভোগান্তিকে সঙ্গী করে ব্যক্তি মালিকানাধীন হোস্টেলে উঠতে বাধ্য হচ্ছেন অনেক নারী। নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা না পেয়ে কর্মবিমুখ হচ্ছেন এদের কেউ কেউ। আবাসন সংকটকে নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় উল্লেখ করে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও হোস্টেল নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। শারমিন বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকতেই ছাড়তে হয় ছাত্রী হল। নিজের যোগ্যতায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি হলেও রাজধানীতে মাথা গোজার একটু ঠাঁই খুঁজতে গিয়ে নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি কর্মজীবী এই নারী। বাসার সামনে লেখা রয়েছে বাড়ি ভাড়া দেওয়া হবে। যখন জানতে চাচ্ছি তখন বলা হচ্ছে না, এটা ব্যাচেলারদের জন্য ঠিকই, কিন্তু মেয়ে ব্যাচেলারদের জন্য না। মেয়েদের আবার ব্যাচেলার কিসের? মেয়েরা চাকরি করছে, তারা এখন বিয়ে করে তারা সংসার করবে। সামাজিক কুসংস্কার, লিঙ্গ বৈষম্য আর নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত 2 দশকে যথেষ্ট এগিয়েছে এদেশের নারীরা। তবে এই অগ্রযাত্রায় সব থেকে বড় বাধা নারীর আবাসন সংকট। দেখা গেল আমি অফিস পারপাসে একদিন লেট হয়ে গেছে, আমি যদি হোস্টেলে ঢুকতে চাই তাহলে অন্য মেয়েদের মতো আমার জন্য রুলসটা স্ট্রিক্ট থাকে যে না 10টা বেজে গেছে গেট খোলা যাবে না। আমরা যখন বের হচ্ছি বাসা থেকে যাওয়ার সময় আশেপাশ থেকে টোন দিচ্ছে, ছবি তুলতেছে। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি শহুরে কর্মজীবী নারীর জন্য সরকারি উদ্যোগে রাজধানীতে পরিচালিত হোস্টেলের সংখ্যা মাত্র 4টি। এছাড়া দেশের 4 বিভাগে রয়েছে আরও 4টি হোস্টেল। সব মিলিয়ে যার আসন সংখ্যা প্রায় 1500। প্রাইভেট হোস্টেলের চেয়ে নিরাপদ ও কিছুটা নিরিবিলি হলেও সরকারি হোস্টেল নিয়েও রয়েছে নানা অভিযোগ। আমাদের এখানে সিট ভাড়া 1140 টাকা, আগে আমি যেটা 820 টাকা দিতাম। মিরপুর বলেন, তারপর নীলক্ষেত বলেন, এখানে বড় বড় এমপি মিনিস্টারদের লবিং ছাড়া তারা ওখানে কখনো সিটই পায় না। খাবারের ব্যাপারে আপনি মাছের ভিতরে মাছের মাথার ময়লা পাবেন, শামুক পাবেন, চুল পাবেন, তেলাপোকা পাবেন, ইঁদুরও পাবেন। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান অন্তরায় নারীর আবাসন সংকট, বলছেন নারী নেত্রীরা। এটা তো একটা টোকেন, প্রতীকী যে হ্যাঁ আমরা কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করেছি এবং এই খাতে আমাদের অর্থ বরাদ্দ রাখতে হবে। আমাদের যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। প্রত্যেকটি ডিভিশনে করে হোস্টেল নির্মাণ করার আমরা চিন্তায় আছি। এগিয়ে যাচ্ছে দেশ, এগুচ্ছে অর্থনীতি, যেতে হবে আরো বহুদূর। তাই তো পুরুষের পাশাপাশি নারীকেও নিতে হবে যৌথ প্রয়াস। আর তাই নারী বান্ধব কর্মপরিবেশ তো বটেই, এগিয়ে আসতে হবে নারীর নিরাপদ আবাসন সংকট সমাধানে। তবেই কর্মক্ষেত্রে বাড়বে নারীর অংশগ্রহণ আর ঘটবে নারীর অর্থনৈতিক মুক্তি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা, প্রত্যন্ত অধিদপ্তরকে পদক্ষেপ নেওয়া তাগিদ। খুলনার দাকোপে উপজেলায় নদী শাসন করে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে চালনা পৌর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিতব্য দাকোপ উপজেলার 32 ও 33 নম্বর ফোল্ডারের 100 কিলোমিটার বাঁধ নির্মাণের আগে কালাবগি, গুনারি, কালীবাড়ি ও ঝুলন্ত পাড়ার ভাঙন কবলিত 10 কিলোমিটার এলাকার ভদ্রা, ঠাকি, শিবসা ও সুতারখালী নদী শাসনের দাবি জানান। নদী শাসন না করলে অচিরে 175 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ওই বাঁধ ভাঙনের কবলে পড়বে বলে দাবি তাদের। টেকসই রাস্তা যদি করতে হয়, পানি নদী শাসন সবচেয়ে আগে দরকার। নদী শাসন যদি না থাকে শুধু রাস্তা করার যুক্ততা কতটুকু হবে তা জানি না। যাতে করে এই নদী ভাঙন প্রতিরোধ হয়
এবং পাশাপাশি মানে টেকসই বাঁধ হয় তাহলে আমরা দাকববাসী আমরা উপকৃত হব। নদী শাসনের যদি ব্যবস্থা না করা হয় এবং নদী শাসনের জন্য যে ব্যবস্থার দরকার, যে এস্টিমেট দরকার, সেটা সহ যদি না করা হয় তাহলে এই বাঁধ দিলে অস্থায়ী আবার এই বাঁধ রক্ষা করা সম্ভব হবে না। ভয়াল 12ই নভেম্বর আজ 1970 সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। রাতভর ধ্বংসযজ্ঞ আর স্বজন হারানোর দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের। তবে দুর্যোগ ঝুঁকিতে থাকা এসব এলাকায় আজও নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। এমনকি দুর্গম চরাঞ্চলে যোগাযোগ অবকাঠামো উন্নত না হওয়ায় দুর্যোগের সময় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার মানুষ গরু মরা আমার কাছে এখন তো বিশাল ভয়াবহ, বিশাল। আমি মাঝে মাঝে এখন আমি স্বপ্ন দেখি রাস্তা দিয়ে আমরা আসছি, তার নাম রাস্তার লোক লাশ। 46 বছর আগের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে ভোলার বাসিন্দাদের। 1970 সালের এদিন গুড়ি গুড়ি বৃষ্টি আর কালো মেঘ আড়াল করে রেখেছিল সূর্যকে। রাত যত বাড়ে ততই যেন ভয়াবহ আকার ধারণ করে প্রকৃতির রূপ। 200 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় আর 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছনছ করে দেয় লোকালয়। সেদিনের ধ্বংসযজ্ঞে বিরানভূমিতে পরিণত হয় মেঘনাপাড়ের চর কুকরিমুকরি সহ ভোলার অধিকাংশ এলাকা। এই দিনটার কথা মনে পড়লে ওই স্মৃতি বলতে পারি না। নদীর ভারতের কাছে বসে বানাইয়া মেয়েরা এবং শিশুরা সবচেয়ে বেশি মারা গেছে। 1970 সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা নোয়াখালীও। প্রলয়ঙ্করী ওই প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ বাড়িঘর, গাছপালা ও হাঁস মুরগি সহ গবাদি পশু পানিতে ভেসে যায়। বেঁচে যাওয়া মানুষ পড়েন বিশুদ্ধ পানি, খাবারের তীব্র সংকটে। চারিদিকে ছড়িয়ে পড়ে হাহাকার। শুধু হাই হাই নাহার উলঙ্গ করে মানুষ নদীতে মারা গেছে। আমিও নদীর নাও নৌকা আছি, আমার নদীগুলিতে আমার বের উড়াইছি। দ্বীপে আসছিলাম, খুব বাসি এক গাছের লগে বাঁচিছিলি, ওইখান থেকে আল্লাহ উদ্ধার করছে, আমরা এখনো বাঁচি আছি। এদিকে স্বজন হারানোর স্মৃতি হৃদয়কে ভারাক্রান্ত করে তুললেও নিঝুম দ্বীপ, দমারচর, চরলক্ষ্মী ও ঢালচর সহ জেলার অন্তত 20টি চরের মানুষ এখনো দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এই অবস্থায় আশ্রয় কেন্দ্র সহ বেড়িবাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। বেড়িবাঁধ যদি না হয় তাহলে আমরা তো কইরাও বাঁচবো, আমাদের তো সবকিছু দান পান সবকিছু চলে যাচ্ছে। মানুষকে দুর্যোগকালীন সময়ে সাহায্য এবং আশ্রয় নেওয়ার ব্যবস্থা করার জন্য আরো বেশি সাইক্লোন শেল্টার, কিল্লা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ওই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারায় অন্তত 5 লাখ মানুষ। সাবি হানিফা, সময় সংবাদ। আগামী 2 বছরের মধ্যে রেল খাতের যুগান্তকারী উন্নয়ন হবে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাংলাদেশের কোনো জেলা রেল যোগাযোগের বাইরে থাকবে না। সকালে ঢাকা সেনানিবাস রেল স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের 4র্থ ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রেল খাতে কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। আগামী জানুয়ারিতে খুলনা থেকে কলকাতা সরাসরি ট্রেন চলবে বলেও এ সময় জানান মন্ত্রী। বক্তব্য শেষে তিনি বাংলাদেশ ভারতের মধ্যে সরাসরি চলাচলকারী মৈত্রী ট্রেনের 4র্থ ট্রিপের উদ্বোধন করেন। নতুন ট্রিপ চালুর ফলে যাত্রীরা এখন থেকে 3 দিনের পরিবর্তে সপ্তাহে 4 দিন ঢাকা কলকাতা চলাচল করতে পারবেন। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। আর নজরদারির অভাবে মোঘল আমলের অন্যতম স্থাপত্য নিদর্শনটি এখন পরিণত হয়েছে মাদক সেবীর আড্ডাখানায়। এতে দিন দিন আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। জেলা প্রশাসনের মতে এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এগিয়ে আসা উচিত। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুঘল আমলের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নিয়ে সংস্কার করা হয় 1950 সালে। এরপর দীর্ঘদিন আর কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি দুর্গটিতে। এরই মধ্যে দুর্গটির মূল ফটক এবং ওয়াচ টাওয়ার ভেঙে গেছে। দুর্গের বাইরের বেশ কয়েকটি নকশা করা পিলার ও নির্মাণ শৈলীও নিশ্চিহ্ন হয়ে গেছে। খসে পড়েছে দেয়ালের ইট ও পলেস্তারা। এই অবস্থায় দুর্গটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় দুর্গের ভেতরে অবাধে চলে মাদক সেবীদের আড্ডা। এছাড়া ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে দুর্গের আশপাশের অনেক জমি। যদি আমাদের এই প্রাচীন নিদর্শনগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েরা
ইতিহাসকে জানতে পারবে। তারপর আমাদের একটি অর্থনৈতিক আয় উৎস হিসাবে কাজ করবে। ছেলেপেলেরা দেখা যাচ্ছে খোলামেলা ভাবেই মাদক নিচ্ছে বা এখানে ছিনতাই বা মানে ফ্যামিলি নিয়ে এখানে আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগি। বড় ধরনের একটা পুকুর ছিল, সেই পুকুরটি হারিয়ে গেছে বিভিন্ন দখলদারদের কারণে। আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা ছিল, যে জায়গার অস্তিত্ব বিলীন করেছে বেদখলদাররা। এদিকে দুর্গটিতে মাদক সেবীদের আড্ডা বন্ধ করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে জেলা স্কাউটকে অস্থায়ী ক্যাম্প স্থাপনের অনুমতি দিলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন না দেওয়ায় তা বাস্তবায়ন হয়নি। লিখিতভাবে কোনো অনুমতি আমরা পাইনি। আমাদের জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন, সেটার উপরে ভিত্তি করে আমরা অস্থায়ীভাবে বিভিন্ন সময় স্কাউটিং প্রোগ্রাম পরিচালনা করে থাকি। অবশ্য ঐতিহ্যবাহী এ দুর্গটি সংস্কারে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক। মাদক শিবিরে যাতে আড্ডা দিতে না পারে, যাতে ওইখানে ভালো মানুষরা যেতে পারে দেখার জন্য, সে কারণে আসলে স্কাউটসকে দেওয়া। তবে আমার অনুরোধ আপনাদের মাধ্যমে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আরেকটু এগিয়ে আসা উচিত। প্রায় 350 বছর আগে ঈশা খাঁর আমলে গড়ে তোলা হয় ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আবারও দেশের বাইরের খবর। ভারতে বাতিল ঘোষিত 500, 1000 টাকার নোট দিয়ে সরকারি হাসপাতাল, দুধের ডিপো ও শ্মশানে আরও 3 দিন লেনদেন করা যাবে। শুক্রবার এ বিষয়টি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এই দুটি নোটের ব্যবহারের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এর ফলে আগামী 72 ঘন্টার জন্য পুরনো 500 ও 1000 টাকা নোট দিয়ে সরকারি বিল মেটাতে পারবেন গ্রাহকরা। এদিকে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে স্টেট ব্যাংকের নোট বদলের জন্য সাধারণ গ্রাহকদের সঙ্গে লাইনে দাঁড়ান কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। গেল 8 নভেম্বর কালো টাকা দৌরাত্ম্য বন্ধে মোদী সরকার টাকা নোট বাতিল করলেও এতে সৃষ্ট জনদুর্ভোগ দেখতে এখানে হাজির হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে শাসক দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাহুল গান্ধীর এই লোক দেখানো আচরণে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। আসরে প্রথম জয়ের দেখা পেল রাজশাহী কিংস। সাঙ্গা মাহিলার ঢাকা ডায়নামার্সকে 6 উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 138 রান করে ঢাকা। জবাবে 11 বল বাকি থাকতেই দারুণ জয় তুলে নেয় রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। দলীয় 43 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে স্বাগতিকদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার 46 বলে 59 রানের ইনিংসে 138 রানের পুঁজি পায় ডায়নামার্স। মিরাজ ও সামিত প্যাটেল নেন 2টি করে উইকেট। জবাব দিতে মাঠে নেমে সুবিধা করতে পারেনি কিংসরাও। দলীয় 27 রানে 2 ওপেনারকে হারায় তারা। তবে সাব্বির ও সামিত প্যাটেল কক্ষপথে রাখেন রাজশাহীকে। সাব্বির রহমানের 31 ও সামিত প্যাটেলের অপরাজিত 44 রানে ভর করে আসরের প্রথম জয় পায় রাজশাহী। এই ম্যাচে বিপিএলের প্রথম বোলার হিসেবে 50 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গোবিন্দগঞ্জে ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি স্থানীয় নেতাদের সহায়তায়, বলছে আদিবাসীরা। অস্বীকার ইউপি চেয়ারম্যানের, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। নাসিরনগরে হামলার আগে ওয়াসিম বিড়ি নামে ফেসবুক পেজ থেকে কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয়, নিশ্চিত পুলিশ। বলছে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে এই কাজ। প্রকাশক বিপন ও ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার। পুলিশের দাবি সে আইটি বিষয়ে পারদর্শী। সরকারিতে আসন না পেয়ে নিম্নমানের ব্যক্তি মালিকানাধীন হোস্টেলে উঠছেন অনেক নারী। এ ধরনের সংকট নারীর ক্ষমতায়নে অন্তরায়, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। পোর্টল্যান্ডে পুলিশের কাঁদুনে গ্যাস নিক্ষেপ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।